পরিস্থিতি কী হয়। তারপর যাই হোক ওখানে দৌড়ে আসলাম, সব সাংবাদিকদের ডাকলাম, একটা খুব বড় ধরনের প্রতিবাদ করলাম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। আমি আর বেরোতে পারছি না, কোনোভাবেই বেরোতে পারছি না। মেইন গেটের সামনে মানে কালো কাজ ঢাকা মাইক্রোবাস, আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি সেখানে মাইক্রোবাস, কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই। এক ভয়াবহ পরিস্থিতি। এখান থেকে উত্তরণ ঘটাবো কী করে, নিজেকে পার্টি অফিসে ঢুকবো কী করে, এটাই আবার মাথার মধ্যে কাজ করতে লাগে। যাই হোক, রাত্রি 3:50 পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলাম। প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়কে দিলেন। তারপরে ফাঁক বুঝে গাড়িতে করে আমি এখান থেকে মানে বিদায় হই। এই যে আশ্রয়, গণতান্ত্রিক কামী মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম। প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময় সব যুগে যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, যারা প্রতিবাদ করে, তাদের একটি আশ্রয়ের জায়গা। কিন্তু ক্রমান্বয়ে ফ্যাসিবাদের খাবার আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে যখন ব্যর্থ হতে শুরু করলো, বিশ্ববিদ্যালয় যখন ফ্যাসিবাদের প্রচণ্ড থাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনার সহ, তখন প্রেস ক্লাবও যেন সেখান থেকে বাদ পড়ল না। এই প্রেস ক্লাব থেকে অত্যন্ত অভদ্র অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব আলমগীরকে গ্রেপ্তার করা হলো এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ্যে, আমরা তখন লুকিয়ে আছি, পালিয়ে আছি, গোপনে আমরা স্টেটমেন্ট লিখে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে। আমাদের কালকের কর্মসূচি 48 ঘন্টার অবরোধ, 72 ঘন্টার অবরোধ, হরতাল, এটা ক্রমাগত আমরা তখন এইভাবে দিচ্ছি। প্রকাশ্যে বেরিয়ে পার্টি অফিস থেকে আমরা কোনো কাজ করতে পারছি না, তারা পার্টি অফিস অবরুদ্ধ। এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেও লড়াই করেছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু আমি সিনিয়র সাংবাদিক নাম বলতেও পারি, ইকবাল সুবহান চৌধুরী, তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। এই পরিস্থিতি আমরা দেখেছি। সর্বশেষ আমাদের কর্মসূচি 19 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলন চলছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বিশেষ করে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সঙ্গে যোগাযোগ করতে বলছে এবং এই ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানানোর জন্য তিনি বারবার বলেছেন। আমাদের একটা কর্মসূচি দেওয়া হলো 19 জুলাই শুক্রবারের দিন। আমি 12:30টার মধ্যে এখানে চলে আসলাম। আমার কয়েকজন সাংবাদিক ভাই, আমি তখন বাইরে আপনাদের যে গেস্ট রুম, এই গেস্ট রুমে বসে আছি। কেন জানি আমার মনে হলো তখনও কিন্তু তেমন পুলিশ আসেনি, কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে কয়েকদিকে। হঠাৎ আমার মনে হলো যে এখানে থাকা ঠিক হবে না, কিন্তু কোন দিকে যাবো। আমার সঙ্গে কিছু সাংবাদিক ভাইরা আমাদেরকে ভিতরে, যেখানে মানে সিনিয়র সাংবাদিক বা কার্ডধারী সাংবাদিক যারা সদস্য তারা যায়, এর মধ্যে 2জন সিনিয়র সাংবাদিক ভিতরে নিয়ে আমাকে চাটা খাওয়ালেন। এর মধ্যে একজন এসে খবর দিলেন যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আপনি এখানে একাই থাকবেন, আর কেউ যেন না ঢুকে। তার কথা শুনেই আমার একটু সন্দেহ বলে, আমার মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে। তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি একবার 50-60 জন পুলিশ ঢুকে ওই ভেতর থেকে নিয়ে গেল। যে জায়গাটি ছিল গণতন্ত্রকামী মানুষের আশ্রয়ের জায়গা, যে জায়গাটি ছিল ন্যায়ের পক্ষে একটি কথা বলার জায়গা, আমরা 80-র দশকেও আমরা দেখেছি সেই সময় বরেণ্য সাংবাদিক আতাউজ্জামান, গিয়াস কামাল চৌধুরীরা কি অসাধারণ এবং তেজোদীপ্ত তাদের ভূমিকা ছিল ভয়েস অফ আমেরিকায় এবং কি বলে বিবিসিতে। তখন তো আমরা অপোজিশনের যে কথা এবং কর্মসূচি আমরা বিবিসি শুনতাম, আমরা ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কর্মসূচিগুলো শুনে আমরা কর্মসূচি পালন করতাম। তখনও এরশাদ হঠাৎ করে পত্রপত্রিকা বন্ধ করে। কিন্তু এখন এমন নিপীড়নের জায়গা, কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে ধামা এখানে তৈরি হয়েছে, মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ করছেন। দেখুন, যখন এই রকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে,
তখনও দেখছি টক শুতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে, কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে তিনি তো ওদের সব কিছু মেনে নিয়েছেন, তার মানে এরা করছে কি? নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে, তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে, তারা কি সভ্য মানুষ হতে পারে? তারা সভ্য মানুষ হতে পারে। উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন? তো বলেছে মত প্রকাশ করা যায়, কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না। এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদের। ঠিক একই রকম পরিস্থিতি, একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন, সেটি হলেন শেখ হাসিনা। তিনি অনেক টেলিভিশন ছিল, সবকিছুই ছিল, কিন্তু বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে। এইটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন। ৭৫-এর বাকশালকে নতুন রঙে, নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। বন্ধুরা আমার, এটা করেছেন এই জন্যই, তার এই দণ্ডান্ত প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী, একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়, প্রথম এখানে তারা আক্রমণ করে। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন, অনেক সাংবাদিক না পেয়ে থেকেছেন, অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা। একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো, সেগুলোকে বন্ধ করেছেন। আর যেগুলো বন্ধ করতে পারেননি বা বন্ধ করেননি, সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার, তারপরে বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে, সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে, এই সংবাদ যাবে। কারণ এইভাবেই নিয়ন্ত্রণ করতে হয়েছে, এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে, তারা যে হরিলুট করবে, তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দিবে, সোনালী ব্যাংককে নিঃশেষ করে দিবে। তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে। টেন্ডার ছাড়াই 7টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হচ্ছে, তার মধ্যে আদানি হচ্ছে 1 নম্বর। কোনো টেন্ডার এখানে থাকবে না। এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর, কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয়-স্বজনের কাছে। এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা এইরকম প্রতিটা সেক্টরে, প্রতিটি জায়গায়। কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে, এই গুপ্তধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে, তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান কিন্তু আমরা পাবো। এই গুপ্তধনগুলি, শেখ হাসিনার গুপ্তধনগুলি জনগণ জানতে পারবে, সঠিকভাবে এই কাজগুলি করা যায়। যাই হোক, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে কথা বলবেন। আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাও এই 15-16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে কারাগারে ছিলেন। শুধু কারাগারে নয়, এই মত প্রকাশের স্বাধীনতার জন্য খাদিজা সহ কত নারী যে কারাগারের মধ্যে অবস্থান করেছেন, যারা বারবার আমরা কারাগারে গেছি, আমরা সেগুলো দেখেছি। মাসের পর মাস, বছরের পর বছর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্মৃতি বলে একটি মেয়ে রাজবাড়ির, এইভাবে যারাই ফেসবুকে কোনো ন্যায্য কথা লিখেছে, ন্যায়সঙ্গত কথা লিখেছে, যেটি সরকারের বিরুদ্ধে যায়, তাদেরকে যেভাবে আটক করে মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, এটি এদেশের ইতিহাসের শুধু কালো অধ্যায় নয়, একটি ঘৃণিত অধ্যায় হিসেবে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন